আসসালামু আলাইকুম। আমরা সপ্তম ব্যাংকিং ডিপ্লোমা জেআইবিবি পরীক্ষা প্রস্তুতির জন্য বেসিক অ্যাকাউন্টিং বিএ এই সাবজেক্টের মডিউল বি থেকে আমরা দেখছি গতদিন একটি ক্লাস হয়েছে, থিওরি ক্লাস হয়েছে। তো আজকে কিছু থিওরি ক্লাস আলোচনা করে অঙ্কের কিছু কলা কৌশল আমরা জানি, আমরা সরাসরি ম্যাথ দেখব। মডিউল বি অনেক বড় একটি অধ্যায়, প্রায় 4 ধরনের অঙ্ক এখানে আলোচনা করা আছে এবং মডিউল বি থেকে আমাদের 3টি-4টি প্রশ্ন থাকবেই। অতএব এই অধ্যায়টা আমাদের একটু ভালো মতো জানলে আমরা পরের অধ্যায়গুলোও খুব ভালো মতো জানতে পারবো। তো গতদিন আমাদের আলোচনা করা হয়েছিল এটা আমরা দেখেছিলাম হিসাব সমীকরণ। আমাদের যে মূল সমীকরণ হচ্ছে a = l + ওই, a = l + ওই, এই সমীকরণটাকে বর্ধিত করে আমরা এইরকম একটা পেয়েছিলাম, তাই না? এরকম একটা ফিগার পেয়েছিলাম আমরা। তো আমরা এদিকে হচ্ছে ডেবিট ধরেছিলাম হিসাবের বাম পক্ষ, এদিকে হচ্ছে ক্রেডিট। আমাদের EED অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস, এই হিসাবগুলোর ভিত্তিটা হচ্ছে ডেবিট। এই হিসাবগুলো যদি সমান সমানে এই পাশে যায় তাহলে কি চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাই না? এ প্লাস আছে, সমান সমানে এই পাশে যায় তাহলে কি হবে? মাইনাস এ। অর্থাৎ এ কে যদি আমি ক্রেডিট করি তাহলে এ মাইনাস হয়ে যায়, অর্থাৎ সম্পদ মাইনাস হয়ে যায়। আমরা এ মাইনাস বলবো না, আমরা বলবো কি অ্যাসেট মাইনাস হয়ে যায়, মানে সম্পদ কমে যায়। তাহলে সম্পদকে যদি ক্রেডিট করি সম্পদ কমে যায়, ই কে যদি ক্রেডিট করি ই কমে যায়, অর্থাৎ এক্সপেন্স কমে যায়। বা এক্সপেন্স কমাইতে চাইলে এক্সপেন্সকে ক্রেডিট করব। ঠিক এই পাশের গুলো ঠিক একই রকম। এল কে যদি আমি সমান সমানে এই পাশে নিয়ে আসি মাইনাস এল, তার মানে দায়কে যদি আমি ডেবিট করি, লাইবিলিটিকে যদি ডেবিট করি তার লাইবিলিটি কমে যায়। ওনার সিকিউরিটিকে যদি ডেবিট করি ওনার সিকিউরিটি কমে যায়। রেভিনিউ মানে হচ্ছে আয়, আয়কে যদি আমি ডেবিট করি, ডেবিট দিকে লিখি, তাহলে আয়টা কমে যায়। এটা একবারে বেসিক ধারণা। এই ধারণার উপরেই এটা যদি আমরা ঠিক মতো ভাবে মনে রাখতে পারি তাহলে এই ধারণার উপরেই আমাদের হিসাব বিজ্ঞানের পরবর্তী যে অঙ্কগুলি, এই অঙ্কগুলি আমরা খুব ভালো মতো করতে পারবো। আচ্ছা, তো আশা করছি এটা আপনারা একটু আয়ত্ত করে নেবেন। গতদিন ইনশাল্লাহ বলেছি এটার উপর বিস্তারিত আলোচনা করা আছে গত ক্লাসে। আচ্ছা, আমরা এখান থেকে এই যে অ্যাসেটের 5টি থেকে 6টি অ্যাসেট আমরা একটু জানবো, যে কিগুলো হিসাব আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এক্সপেন্সের 5 থেকে 6টি এক্সপেন্স ওয়ার্ড, কয়েকটি ওয়ার্ড আমরা মনে রাখবো, যে ওয়ার্ডগুলো আমাদের বারবার ব্যবহৃত হবে। হ্যাঁ, সেগুলো একটু আমি লিখে দিচ্ছি। এইগুলো যেভাবে হোক আপনারা স্ক্রিনশট নিয়ে মনে রাখা, এটা খুব বেশি জটিল না। আমি দিচ্ছি, এখানেও মনে হয় দেওয়া আছে। এখানে দেওয়া আছে, এখানে অনেকগুলো দেওয়া আছে। যেমন এই যে যেটা আমি বললাম হিসাবের বাম পক্ষ ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। তো হিসাবের প্রকারভেদ সেখান থেকে আমরা দেখেছিলাম, এই যে 5 ধরনের হিসাব দেখেছিলাম, গতদিন আলোচনা করেছিলাম। এই যে অ্যাসেট কত ধরনের অ্যাসেট হয় এখানে দেওয়া আছে, এখানে সবগুলোই দেওয়া আছে। হ্যাঁ, তো এতগুলো আমাদের মানে প্রথম অবস্থায় দেখলে হয়তো বা আমাদের কাছে একটু বিরক্ত লাগতে পারে যে এতগুলো কেমনে কি মনে রাখবো, কিন্তু না, এতগুলো আমরা দেখবো না। আমরা জাস্ট প্রথম অবস্থায় 6টি, 5টি থেকে 6টি মনে রাখবো, তাহলে আমরা ভালো মতো অঙ্ক করতে পারবো। আচ্ছা, সেইগুলো অ্যাসেট গুলো কোনগুলি? আমাদের ছিল এরকম, এ প্লাস ই প্লাস ডি, তাই না? সমান সমান এল প্লাস ওই। আচ্ছা, ওইটা পরে লিখি, আর প্লাস ওই। আচ্ছা, তাহলে এই এতে অ্যাসেট গুলি কোনগুলি এইগুলি আমরা একটু দেখব। অ্যাসেট গুলি হচ্ছে, এখানে যদি সিরিয়ালি আমি ছোট করে লিখি, কোন 6-7টি আমরা মনে রাখবো। এখানে 1 নাম্বার হচ্ছে ক্যাশ, নগদ টাকা। 2 নাম্বার হচ্ছে ব্যাংক, ক্যাশ ব্যাংক একই বিষয়, ব্যাংক, ক্যাশ অবলিক ব্যাংক। 2 নাম্বার হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল।
অ্যাকাউন্টস রিসিভেবল, এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ক্লোজিং স্টক। অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে আমাদের দেনা দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব অর্থাৎ আমরা যার কাছ থেকে টাকা পাবো তাকে, হ্যাঁ। আর 3 নাম্বার হচ্ছে ক্লোজিং স্টক। ক্লোজিং ক্লোজিং স্টক হচ্ছে সমাপনী মজুত পণ্য। আমরা ক্রয় বিক্রয় করতে 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 যে অংশটুকু আমরা বিক্রয় করতে পারি না, আমাদের কাছে অবিকৃত অবস্থায় থাকে, তাকে বলে ক্লোজিং স্টক। তাহলে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্লোজিং স্টক। 4 নাম্বার হচ্ছে সাপ্লাইস। সাপ্লাইস সাপ্লাইস মানে হচ্ছে মুনিহারি, SUPPLIES, সাপ্লাইস। সাপ্লাইস অর্থ মুনিহারি। সাপ্লাইসটা আরেক নামে থাকতে পারে স্টেশনারি। আমরা এখানে দেখবো যে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে সাপ্লাইস আর স্টেশনারি শব্দের অর্থ মুনিহারি। একটা ব্রিটিশ শব্দ, একটা আমেরিকান। আচ্ছা, আমরা সাপ্লাইসটা বেশি প্রাধান্য দেবো, সাপ্লাইস বেশি থাকে। আচ্ছা, তারপরে আমরা দেখবো প্রিপেইড। 5 নাম্বার হচ্ছে প্রিপেইড। প্রিপেইড এক্সপেন্স, যে কোনো ধরনের প্রিপেইড খরচ যদি দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে সম্পদ। প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড স্যালারি, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের কাছে সম্পদ। আচ্ছা, তারপরে আমাদের 6 নাম্বার থাকতে পারে ইনভেস্টমেন্ট। 6 নাম্বার হচ্ছে কি ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। ইনভেস্টমেন্ট কি বিনিয়োগ, লাভের আশায় আমাদের ব্যবসায়ের টাকা অন্য জায়গায় খাটানোই হচ্ছে ইনভেস্টমেন্ট। আর 7 নাম্বার হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট সমূহ, যেটা একটু আমরা জানি, সেটা হচ্ছে আমাদের কাছে লেখা থাকতে পারে ইকুইপমেন্ট, মানে যন্ত্রপাতি। ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট অথবা ফার্নিচার। ফার্নিচার, এটা লেখাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, এখানে সম্পূর্ণ সবকিছু লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন। ফার্নিচার অথবা আমাদের থাকতে পারে ইকুইপমেন্ট, ফার্নিচার, মেশিন, মেশিন থাকতে পারে, এরকম থাকতে পারে, হ্যাঁ। আচ্ছা, এই 7টি আমরা একটু মনে রাখবো। দেখুন কয়েকটা ওয়ার্ড আছে, এই কয়েকটা ওয়ার্ড যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আমরা ভালো মতো অঙ্ক করতে পারবো আর কি। এখন আসুন এক্সপেন্সে। এক্সপেন্সে আমাদের কি থাকে, এই যে এক্সপেন্সে, এক্সপেন্সে আমাদের কি কি থাকতে পারে। 1 নম্বরে এক্সপেন্সে ড্রয়িং একটাই হয়, ড্রয়িংস এবং ওনার ইকুইটি। ড্রয়িংস, ড্রয়িংসে থাকবে, উত্তোলনে থাকবে, ওনার সিকিউরিটি ক্যাপিটাল একটাই থাকবে। এখানে এই দুটা নিয়ে ওয়েট হওয়ার চিন্তা কোনো কারণ নেই। এ আর ই জানবো, এখানে এল আর আর জানবো। ইতে আমাদের থাকবে হচ্ছে প্রথমে থাকবে স্যালারি। স্যালারি 2 নম্বর হচ্ছে রেন্ট। রেন্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স সংক্ষেপে ইএক্সপি লিখলাম, এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স। 3 নাম্বার হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স। এই কথাগুলো এগুলা বেশি থাকে, হ্যাঁ, অঙ্কের মধ্যে আরো থাকে। ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, এগুলা বেশি থাকে আমাদের। আচ্ছা, তারপরে থাকবে ওয়েজেস। 4 নাম্বার ওয়েজেস, ওয়েজেস মানে মজুরি, ওয়েজেস এক্সপেন্স। এ কথা মনে রাখে, আরো থাকে আমাদের, সেগুলো আমরা পরে দেখবো। 5 নাম্বার হচ্ছে পার্সেস। পার্সেসটা প্রথমে দিতে হতো। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের এখানে আছে, এই যে লেকচার শিটের এই যে খরচ সমূহ, এই যে দেখুন খরচ সমূহ, এই যে খরচ সমূহ এখানে দিয়ে আছে, কি খরচ হয়, এই যে পার্সেস, ট্রান্সপোর্টেশন, পরিবহন, এগুলো নাম শুনলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো খরচ। ট্রান্সপোর্টেশন ইন, ফ্রেট ইন, ক্যারেজ ইন, এগুলা এখানে অনেক দেওয়া আসতো, এগুলা দেখে আমাদের ভয় লাগতে পারে, তাই আমরা দরকার নেই, আমি একটু আরো সংক্ষিপ্ত করে দিচ্ছি। তারপরে আছে আমাদের এখানে এক্সপেন্সে আর একটা থাকতে পারে ইন্টারেস্ট এক্সপেন্স। 6 নাম্বার ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স। আচ্ছা, এটা দেখবো, এই 6টি মনে রাখার চেষ্টা করবেন। এখন চলে আসুন লাইবিলিটিতে। লাইবিলিটিতে খেয়াল করুন, আমরা লাইবিলিটি যেগুলো দেখব, লাইবিলিটিতে এখানে অল্প কয়েকটা। প্রথমটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল। 2 নাম্বার হচ্ছে নোটস পেয়েবল, নোটস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। 3 নাম্বার হচ্ছে তার জন্য বললেন সোনা নরবু। 3 নাম্বার হচ্ছে আমাদের আছে আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেভিনিউ, এটা লেখা হয়তো আপনাদের ধরতে সমস্যা হচ্ছে, আমি ছোট করে লিখছি তাই এখানে আমাদের লেখা আছে, এটা একটু দাগে নেবেন আপনারা।
দায় পাশে কই গেল, দায় কই গেল, দায় এই যে দেখো অ্যাকাউন্টস পেয়েবল, এই যে নোটস পেয়েবল, বিলস পেয়েবল, স্যালারি পেয়েবল, অ্যাক্রুড স্যালারি, এই যে আনআর্নড রেভিনিউ, এই কথাটা ওখানে আমি লিখছি আর কি। আনআর্নড রেভিনিউ, তারপরে আমাদের কোনো খরচ যদি বাকি থাকে, অর্থাৎ এক্সপেন্স পেয়েবল, কোনো খরচ যদি বাকি থাকে, এক্সপেন্স পেয়েবল। এই চারটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, আমি তারপরে আরো বিস্তারিত সব বলবো। আর আমাদের এই যে রেভিনিউতে আমাদের অল্প কয়েকটা রেভিনিউ। আচ্ছা, এক্সপেন্স পেয়েবল তো ইসে লাইবিলিটি, তাই না? হ্যাঁ, এক্সপেন্স পেয়েবল তো লিখছেন লাইবিলিটি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সপেন্স যদি পেয়েবল থাকে তাহলে হয় লাইবিলিটি, আর এক্সপেন্স যদি প্রিপেইড থাকে তাহলে হয় সম্পদ, আর বিপরীত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমরা আরো বিস্তারিত জানবো, তবে এই কটা আপনাদের একটু মনের মধ্যে বল জাগানোর জন্য আমি এই কটা লিখছি। এই কটা জানলে সাধারণত হয়ে থাকে, প্রায় 80% আপনার পেরে যাবেন এই কটা ওয়ার্ড যদি আপনার মনে রাখতে পারেন। রেভিনিউ থেকে প্রথমে আসবে কি, এই সেলস। আমরা এই যে পারচেস লিখছিলাম, এই যে পারচেস লিখছিলাম এক্সপেন্স, আর সেলস হচ্ছে আমাদের এক নম্বর হচ্ছে সেলস। সেলস হচ্ছে আমাদের রেভিনিউ। দুই নাম্বার হচ্ছে আমাদের কোনো ইনকাম থাকতে পারে, রেন্ট ইনকাম, রেন্ট এক্সপেন্স যদি থাকে তাহলে খরচ, আবার রেন্ট যদি ইনকাম লেখা থাকে তো সেটা রেভিনিউ। তারপরে লেখা থাকবে সার্ভিস রেভিনিউ, দুই নাম্বার সার্ভিস রেভিনিউ। আচ্ছা, দুই নাম্বার সার্ভিস রেভিনিউ। তিন নাম্বার হচ্ছে বিভিন্ন ইনকাম থাকতে পারে, ডিভিডেন্ড ইনকাম, রেন্ট ইনকাম, এরকম ইনকাম থাকতে পারে, সেটা শেষে ইনকাম লেখা থাকবে, ইনকাম, রেন্ট অবলিক ডিভিডেন্ড ইনকাম লেখা থাকবে। আচ্ছা, এই তিনটাই আপনারা ধরে রাখেন, এই তিনটাই। তাহলে মূলত আমাদের অ্যাসেটকে প্রাধান্য দিব, কোনগুলি অ্যাসেট আর কোনগুলি হচ্ছে দায়, এই দুটাকে বেশি আমরা একটু মনে রাখার চেষ্টা করব, আর খরচগুলি এবং আয়গুলি আমরা সহজে পেরে যাবো আর কি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মানে সাধারণত যে হিসাবগুলো বেশি ব্যবহার হয় এগুলা, এই কোটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি 80% অঙ্ক কভার করতে পারবেন এগুলোর মধ্যে। 80 থেকেও বেশি, কোনো কোনো ক্ষেত্রে 100% কভার হবে। আচ্ছা, এখন আসুন আমরা একটু জার্নাল করার কৌশল শিখি। যে আমরা যে লেনদেনগুলো হচ্ছে, আমাদের যে লেনদেনগুলো হয়, সেই লেনদেনগুলো হিসাবের খাতায় যে লিখবো আমরা প্রথমে, তাকে বলে জার্নাল, বা বাংলায় বলে জাবেদা। তাহলে সে জার্নালগুলো লেখার কৌশল, এটা হচ্ছে মূল আমাদের হিসাব বিজ্ঞানের বংশ বিস্তারের। হিসাব বিজ্ঞানের একটু মিউট করে নিন, শব্দ হচ্ছে কার যেন, অনেকের হয়তো বা শুনতে সমস্যা হবে, যখন বলবেন একটু আনমিউট করে নেবেন। আচ্ছা, হিসাব বিজ্ঞানের যে বিভিন্ন ডালপালা ছড়িয়ে গিয়েছে, এটা হচ্ছে আমাদের এই জার্নাল থেকে উৎপত্তি, জাবেদা, এই জাবেদা থেকে আমাদের সবকিছু উৎপত্তি। অতএব আমাদের জার্নাল বা জাবেদা যদি সংক্ষিপ্ত, মানে এটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে হিসাব বিজ্ঞানটা সহজে আমরা আয়ত্ত করতে পারবো। আপনি সকল ক্ষেত্রেই এই জার্নালটা আমাদের জানার কৌশলটা আমরা জানতে হবে। এখন কথা হচ্ছে, যদি আমরা ব্যাকরণিক নিয়মে জানতে চাই, ব্যাকরণিক নিয়মে যদি যাই, যেমন বাংলা ভাষা শিখতে গেলে ব্যাকরণ যদি আমরা আগে শিখি তাহলে কিন্তু বাংলা ভাষা অনেক কঠিন, তাই না? তাহলে ওই ব্যাকরণিক নিয়মে আগে আমরা যাব না, আগে আমরা একটু প্রচলিত ভাষায় যে কথা বলছিলাম, যে আমরা যদি গ্রামাটিক্যাল নিয়মে আমি আপনাদের এখানে শেখাইতে যাই, আপনার মাথা গরম হয়ে যাবে যে এটা আমি পড়বো না, এরকম লাগবে। তাই আমি একটু সহজ ভাষায় আপনাদের মাঝে উপস্থাপন করি, আপনারা খুব সহজে এটা আয়ত্ত করলে গ্রামাটিক্যাল যে রুলগুলো আছে, মানে অ্যাকাউন্টিং এর যে গ্রামাটিক্যাল রুলগুলো আছে, এটা আপনি এমনি তখন মনে পড়ে যাবে এবং মনে হয়ে যাবে তখন আপনি। তো এই সহজ রুলসটা আমি নিজে এটা অনেক থিসিস করে চিন্তা ভাবনা করে রেডি করছি, যে আমি ছেলেপেলেদেরও মানে আমার প্রাইভেট বেসে ছেলেপেলেদেরও অবশ্য তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি, তারা খুব ভালো বোঝে আর কি। এভাবে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমরা আমাদের যে লেনদেনগুলো আছে, সেই লেনদেনগুলোকে দুইটি ভাগে আগে ভাগ করব। আমরা আমাদের যে ট্রানজ্যাকশন গুলো আছে, সেই ট্রানজ্যাকশন গুলোকে দুইটি ভাগে ভাগ করব। খুবই খেয়াল করবেন, একটু কালারটা চেঞ্জ করি।
রাব্বি ভাই, আপনি মনে হয় পিডিএফ পাননি, আমি পাঠিয়েছি। আচ্ছা, আমি আবার মেইলে পাঠিয়ে দেবো, আজকে ক্লাস শেষে পাঠিয়ে দেবো ভাই। আচ্ছা, তাহলে এখানে আমরা গুলোকে ট্রানজেকশনগুলোকে লেনদেনগুলোকে এই লেনদেন লিখি, বাংলায় লিখি, তাহলে একটু আরো বুঝতে সহজ হবে। লেনদেনগুলোকে দুইটি ভাগে ভাগ করব। আমরা লেনদেনটি পড়ে দেখব এটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে। আমাদের লেনদেনগুলো পড়ে যদি বুঝি নগদে হয়েছে, তাহলে এই নগদের এই সাইডে হ্যান্ডে কাজ করব। আর যদি বাকিতে যদি পড়ে বুঝি এটা বাকিতে হয়েছে, তাহলে আমরা এই সাইডের কাজ করব। তাহলে লেনদেনটা আগে আমরা পড়বো, পড়ে বুঝবো যে এটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে। ক্যাশ লেখা থাকবে, রিসিভ অথবা ক্যাশ লেখা থাকবে, তাহলে বুঝবো যে নগদে হয়েছে। আর রিসিভ ক্যাশ যদি বলা না থাকে, রিসিভ ক্যাশ অথবা পেইড কথা যদি বলা না থাকে, তাহলে বুঝবো যে এটা নগদে না। ঠিক আছে, এটা আমরা অঙ্কের ক্ষেত্রে আরো সহজ হবে আর বুঝতে। যদি বুঝি এটা নগদে হয়েছে, তাহলে নগদে হলে নগদের দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে নগদ গ্রহণ আর একটা হচ্ছে নগদ প্রদান। নগদ কি হয়, নগদ টাকা আমরা গ্রহণ করব, নাহলে নগদ টাকা প্রদান করব। এই তো নাকি, নগদ টাকা হয় গ্রহণ করব, নাহলে নগদ টাকা প্রদান করব। এই তো, এর বাইরে তো হবে না, তাই না? নগদের লেনদেনগুলো এই দুই ধরনেরই হতে পারে, হয় নগদ গ্রহণ করব, নাহলে নগদ টাকা প্রদান করব। আর বাকিতে হলে আমরা বাকিতে হয় কোনো কিছু ক্রয় করব, আর না হলে কোনো কিছু বিক্রয় করব, না হলে কোনো কিছু কি করব, বিক্রয় করব। তাহলে আমরা ট্রানজেকশন গুলোকে আমরা এইভাবে ভাগ করতে পারি যে ট্রানজেকশন যদি নগদে হয় গ্রহণ করব, না নগদে প্রদান করব, এই দুটার মধ্যে একটা হবে। অথবা নগদে আমরা যদি না হয়ে থাকে, বাকিতে হয় ক্রয় করব, না হলে বিক্রয় করব। এই চার ক্যাটাগরির মধ্যে যে কোনো এক ক্যাটাগরি পড়তেই হবে, তাই না? যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো 99% উপরে, এত পার্সেন্ট লেনদেনগুলো সাধারণত এই চার ক্যাটাগরির মধ্যে পড়তেই হবে। আর দু একটি আছে অনগদ লেনদেন বা ইন্টারনাল লেনদেন, সেগুলা কি, সেগুলা অঙ্কের মধ্যে আমি ধরে দিব, ঠিক আছে? তো এই চারটির মধ্যেই পড়তে হবে, প্রত্যেকটি লেনদেন এই চারটির মধ্যে পড়তে হবে। যদি পড়ে তাহলে তখন আমরা কিভাবে এই অঙ্কগুলি করব দেখুন। যদি নগদে গ্রহণ হয়, তাহলে কোনো কথা হবে না, নগদ টাকা আমরা পাইলাম। যদি এটা আমাদের বিজনেস, যদি এটা হয়, এটা যদি আমাদের বিজনেস হয়, তাহলে নগদে গ্রহণ মানে কি, নগদ টাকা আমরা পাচ্ছি, তাই না? নগদ টাকা, ক্যাশ টাকা আসতেছে। তাহলে ক্যাশ যদি আসে, ক্যাশ হচ্ছে সম্পদ আমাদের কাছে, ক্যাশ আসলে ক্যাশ ডেবিট। কারো কথা শুনবো না, কোন দিকে তাকাবো না, ডাইরেক্ট ক্যাশ ডেবিট লিখবো। ক্রেডিট কি লিখবো সেটা পরে বলছি, ক্যাশ ডেবিট লিখবো। আর যদি নগদ টাকা চলে যায়, ক্যাশ লিখবো ক্রেডিট। কারো কথা শুনবো না, কোনো দিকে তাকাবো না, আগে ক্যাশ ক্রেডিট। তাহলে এক্ষেত্রে ক্রেডিট কি হবে, ক্যাশ ডেবিট যদি হয়, ক্রেডিট কি হবে, যেখান থেকে আমরা ক্যাশ টাকা পাইলাম সেটা ক্রেডিট। আমরা অঙ্কের মধ্যে আমি কৌশলটা জাস্ট আপনাদের ধরিয়ে দিচ্ছি, তাহলে আপনি খুবই ইজিলি স্মুথলি আরামদায়ক ভাবে অঙ্ক করতে পারবেন। ক্যাশ ডেবিট, আর বিপরীতটা হবে ক্রেডিট। আর নগদ টাকা চলে গেলে ক্যাশটা করব আমরা ক্রেডিট। আর বিপরীত, যে পক্ষে যে জায়গায় ক্যাশটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে ডেবিট। আচ্ছা, ধরুন আমরা ক্যাশ পাইলাম, ক্যাশ পাইলাম, ক্যাশ পাইলে আমরা ধরুন বিক্রয় করে ক্যাশ পাইলাম, তাহলে কি হবে, ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট। এইরকম যদি আমরা পারচেস করে ক্যাশ টাকা প্রদান করি, তাহলে ক্যাশ হচ্ছে আমাদের চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট, আর পারচেস হচ্ছে ডেবিট, এইরকম। তো আপাতত এটা শুধু মাথায় আপনি সেট আপ করে নেন যে নগদ গ্রহণ করলে বা নগদ টাকা আসলে বা পাইলে ক্যাশ ডেবিট, নগদ টাকা চলে গেলে ক্যাশ ক্রেডিট, শেষ। আর অন্য কিছু ভাবার এখানে অপশন নাই বা ভাববেনও না। আচ্ছা, এখন চলে আসুন এদিকে। লেনদেনের আমরা যখন বাকিতে বুঝবো, তখন হয় এটা ক্রয় হবে, যদি ক্রয় হয়ে থাকে তাহলে এখানে আমরা লিখবো পারচেস ডেবিট, পারচেস ডেবিট। অথবা কোনো সম্পদ যদি ক্রয় করে, সেই সম্পদের নাম হবে, আপনি আপাতত এটাই মনে রাখেন, পারচেস ডেবিট। আর যদি বাকিতে বিক্রয় হয়ে থাকে, তাহলে সেলস হচ্ছে ক্রেডিট, সেলস হচ্ছে ক্রেডিট। তাহলে বাকিতে ক্রয় হয়ে থাকে পারচেস ডেবিট, তাহলে এখানে আমাদের বাকিতে যদি ক্রয় হয়ে থাকে পারচেস ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সংক্ষেপে আমি অ্যাকাউন্টস পেয়েবল লিখলাম। যে কথা বলছিলাম, যে যদি বাকিতে ক্রয় করে থাকি পারচেস ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল, সংক্ষেপে এপি লিখলাম আমি, এপি ক্রেডিট।
অ্যাকাউন্টস পেয়েবল শব্দের অর্থ প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কাকে বলে? যে আমাদের কাছ থেকে টাকা পাবে, আমাদের কাছ থেকে যে টাকা পাবে তাকে বলে অ্যাকাউন্টস পেয়েবল। এটি হচ্ছে দায়, লাইবিলিটি, তাই না? আর যদি বাকিতে বিক্রয় হয়ে থাকে তাহলে সেলস ক্রেডিট। ডেবিট কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল হবে কি? ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল হবে ডেবিট, আর সেলস হচ্ছে ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল কাকে বলে? অ্যাকাউন্ট রিসিভেবল বাংলা হচ্ছে প্রাপ্য হিসাব, মানে আমরা পাবো। আমরা যার কাছ থেকে টাকা পাবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। সেই অ্যাসেটে অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে অ্যাসেট। আচ্ছা, আচ্ছা দেখুন, তাহলে আমরা যদি বাকিতে বিক্রয় হয়ে থাকে তাহলে সেলস তো ক্রেডিট হচ্ছেই, তাহলে ডেবিট হবে কি? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব অর্থাৎ আমরা টাকা পাবো। আমরা যার কাছ থেকে টাকা পাবো সে হচ্ছে আমাদের কাছে অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল যেটাকে বলি। আর এটা সেলস যখন বাকিতে বিক্রি করবো সেক্ষেত্রে। আর বাকিতে যদি ক্রয় করে থাকি তাহলে হয় অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমাদের কাছে দায়। হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমাদের কাছে দায়। তাহলে এই দুইটা কথা একটু আমাদের একটু মনে রাখতে হবে ভালো মতো, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্ট রিসিভেবল। যদি আমরা এই যে ইয়াটা দেখলাম, ছকটা দেখলাম, ডায়াগ্রাম, এটা যদি আমরা স্যার একটু জি জি বলুন, interrupt করি, হ্যাঁ? জি জি বলুন। বাকিতে যদি আমি পারচেস করি ওইটা ডেবিট, আর বিপরীতটা হবে অ্যাকাউন্ট পেয়েবল হবে ক্রেডিট। কেডি, জি জি জি। আর বাকিতে যদি আমি বিক্রয় করি তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে ডেবিট আর সেলস হবে ক্রেডিট। কেডি, জি 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 জি। এখন আপনারা একটু খুব শক্তভাবে আমাকে কথা দেন যে এই কটা মনে রাখতে পারবেন কি পারবেন না, বলুন। ইনশাল্লাহ স্যার। আচ্ছা, এই কটা যদি আপনি মনে রাখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমার বড় ভাইয়েরা, ছোট ভাইয়েরা আপনার অ্যাকাউন্টিং পাস করে যাচ্ছে। আর আপনারা ইনশাল্লাহ এগুলা তো থাকবে। আর এবারে আমি সবগুলো পাবলিক করব না, একটু একটা ক্লাস পাবলিক, একটা ক্লাস হাইড করে রাখবো, আপনারা দেখতে পাবেন। তো আপনারা একটু দেখেন, একটু শুধু আমার কথাগুলো শুনেন, আপনারা ইনশাল্লাহ ভালো অ্যাকাউন্টিং, অনেক পাস মার্কের চেয়ে অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এইটুকু শুধু মনে রাখেন, আমরা একটা অঙ্ক দেখব, দেখুন যে এইটুকুর সাথে কতটা সাদৃশ্যপূর্ণ বা কতটা যৌক্তিক, এটি আমরা অঙ্কটি করলে বুঝতে পারবো। আচ্ছা দেখুন, আমরা অঙ্কতে যাই। এখানে অনেক কিছু আছে, এটা যদি আপনার পড়ার সময় থাকে একবারে রিডিং পড়ে যাবে একবার। হ্যাঁ, ইংরেজি ভাষণটা আপনারা দেখবেন। ইংরেজি ভাষণটা আপনার বাংলায় লেখা আছে, ইংরেজি ভাষণটা আমাদের করতে হবে এটা। হ্যাঁ, আর এখানে আমাদের সম্পদ কোনগুলি আছে, কোনগুলি চলতি সম্পদ, দেখুন এখানে লেখা আছে কোনগুলি চলতি সম্পদ। এগুলো পরবর্তীতে আমাদের কাছে লাগবে। কোনগুলি বিনিয়োগ কোনগুলি, কোনগুলি স্থায়ী সম্পদ, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। কোনগুলি অস্পর্শনীয় সম্পদ, এগুলো একটু রিডিং করে নেবেন, আমি বিস্তারিত বললাম না। এখানে সুন্দর মতো দিয়ে আছে অসম্মানিত বা বিলম্বিত খরচ, এগুলো একটু দেখে নেবেন। কোনো প্রশ্ন জাগলে বা জানার ইচ্ছা হলে আমাকে বলেন, আমি সেটার উপর বিস্তারিত বলবো। এখানে দায়ের দেখে আছে চলতি দায়, কোনগুলো চলতি দায়, কোনগুলি আমাদের দীর্ঘমেয়াদী দায়। হ্যাঁ, এগুলো আমরা পরবর্তীতে আমি বলবো, এগুলো একবার একটু দেখে নিন, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। আর খরচগুলি রিডিং পড়ে যাবেন একবার, কোনগুলি খরচ হয়, এটা দেখলেই বুঝতে পারবেন আপনার এগুলো খরচ। আচ্ছা, আমরা এই সেটা আছে আয়। আয়ের দিকেও ঠিক একই রকম ভাবে আমাদের দেওয়া আছে। আর জাবেদার কৌশল, এই যে যে কৌশলটা আমি বললাম সেই কৌশলটা এখানে লেখা আছে, যে নগদ টাকা যদি পেয়ে থাকি আমরা, সেই ক্ষেত্রে ক্যাশ হচ্ছে ডেবিট। ক্রেডিট আমরা কোন কোন খাত থেকে হয়, এই খাত থেকে আমরা নগদ টাকা পেতে পারি। হ্যাঁ, এই খাতগুলো ক্রেডিট। আর নগদান হিসাব যদি নগদ টাকা চলে যায় তাহলে নগদান ক্রেডিট করতেই হবে। আর কোন কোন খাতে টাকা চলে যেতে পারে সেই খাতগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, এটা একটু দেখবো আমরা। আমরা একটা অঙ্ক দেখি, আমরা এই অঙ্কটাই দেখবো একটু। ১ নম্বর অঙ্ক, এটি আপনাদের জুন ২০১৮ সালে এসেছিল। এখানে করতে বলছে, আমরা অঙ্ক করার আগে এই অঙ্কটার রিকোয়ারমেন্ট পড়বো, আমাদের রিকোয়ার্ড পড়বো যে আমাদের কাছ থেকে কি চেয়েছে আসলে।
আমাদের কাছ থেকে এই যে রিকোয়ারমেন্টটা অঙ্কের সাধারণত শেষে থাকে, অথবা অঙ্কের একবারে প্রথমে থাকে, অঙ্কের মাঝে থাকবে না। অঙ্কের হয় একবারে প্রথমে থাকবে, নাহলে অঙ্কের একেবারে শেষে থাকবে। অনেকে অঙ্ক পড়ে বুঝতে পারে না যে এটা কোথা থেকে অঙ্কটা দিয়েছে। তো এটা আমাদের জানার জন্য হয় অঙ্কের প্রথমে আমরা এটা দেওয়া থাকবে, না শেষে দেওয়া থাকবে। এই রিকোয়ারমেন্ট গুলো আমরা দেখবো যে আমাদের কাছ থেকে কি চেয়েছে। তাহলে আমাদের কাছ থেকে এ নাম্বার চেয়েছে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজেকশন। উপরের ট্রানজেকশন গুলোর সবগুলো ট্রানজেকশন জার্নালাইজ করতে বলছে। জার্নালাইজ বলতে আমি যেটা বললাম জার্নাল, জাবেদা, বাংলায় যেটা বললো জাবেদা। বি নাম্বার হচ্ছে পোস্ট দ্য ট্রানজেকশন টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেজার অ্যাকাউন্ট। লেজার অ্যাকাউন্টে করতে হবে। লেজার অর্থ হচ্ছে খতিয়ান। লেজার অর্থ হচ্ছে খতিয়ান। এখন তো হচ্ছে কম্পিউটারাইজড ব্যাংকিং সিস্টেম। আগে আমাদের হাতে লিখে করতে হতো, রেজিস্টারে তুলতে হতো। হ্যাঁ, তখন ওই স্যারেরা আমাদের ভালো জানবে আর কি লেজার কোনগুলো। তাহলে খতিয়ান হচ্ছে জার্নাল করার পর আমাদের খতিয়ানে লিখতে হয়। তারপরে বলছে প্রিপার ট্রায়াল ব্যালেন্স। তারপরে আমাদের ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করতে হয়, মানে আমাদের হিসাবের দুই পাশে ঠিক আছে নাকি। যত পরিমাণ টাকা দ্বারা ডেবিট হবে ঠিক তত পরিমাণ টাকা দ্বারা ক্রেডিট হবে। এই ডেবিট ক্রেডিট ঠিক আছে কিনা এটা মিলানোর জন্য আমাদের ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করতে হয়। তাহলে এই অঙ্কটা আমরা জার্নালটা আগে দেখব, এটা আগে দেখব, এগুলা ইজি আছে। এটা আমরা আগে দেখব, জার্নালটা আগে দেখব, দেখার পর এই দুটো আমরা পরে করব। আচ্ছা, জার্নালের জন্য আমাদের যে ঘর দাগাইতে হবে এইরকম। অ্যাকাউন্টিং এর ছক তো খালি ছক আর ছক। বাঁকা হয়ে গেল। আচ্ছা, আমরা এই অঙ্কে এটি হচ্ছে আমাদের জার্নালের ঘর। আমাদের এই যে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজাকশন বলছে, এই জার্নালাইজ আমরা করব, জার্নাল দিব। যে কোম্পানির নাম আগে লিখতে হয়। কোম্পানির নামটা হচ্ছে, এটা পরে আরো বিস্তারিত দেখব, রশিদ ক্লিয়ারিং সার্ভিস। এটা হচ্ছে কোম্পানির নাম। এখানে লিখবো হচ্ছে 1 নম্বর অঙ্ক, রিকোয়ার্ড হচ্ছে এ, রশিদ ক্লিনিং আর ক্লিয়ারিং লেখা আছে, ক্লিয়ারিং সার্ভিস। সার্ভিস এখানে লিখবো জার্নাল এন্ট্রিজ। এটা জার্নাল সলিউশন করে দেওয়া আছে মনে হয়, আমাদের নিচে করে দেওয়া আছে। এটা প্র্যাকটিসের জন্য। আচ্ছা, এই অঙ্কটা করে দেওয়া আছে, একটু খুঁজে দেখবেন। আমরা দেখুন, আচ্ছা দেখুন, আমরা এটা হচ্ছে আমাদের জার্নালের ঘর। জার্নালের ঘর হচ্ছে 5টি। একটি হচ্ছে ডেটের ঘর, ডেট। এখানে লিখবো পার্টিকুলার্স মানে বিবরণ। এটা হচ্ছে রেফারেন্স। এটা হচ্ছে ডেবিট। এটা হচ্ছে ক্রেডিট, ডেবিট ক্রেডিট। আচ্ছা, এই 1 2 3 4 5 5টি হচ্ছে জার্নালের ঘর, ডেটের ঘর, পার্টিকুলার্সের ঘর, রেফারেন্সের ঘর, ডেবিট ক্রেডিট। আচ্ছা, এই ঘরটা আমরা দাগে নেব। নেওয়ার পর আমরা অঙ্কটা এখন পড়বো একটু দেখুন। বলা আছে মিস্টার রশিদ ওপেন রশিদ ক্লিয়ারিং সার্ভিস অন জানুয়ারি 1 2018। মিস্টার রশিদ ক্লিয়ারিং সার্ভিস চালু করেছে 2018 সালে জানুয়ারি 1 তারিখে। তার মানে রশিদ ক্লিয়ারিং সার্ভিস, সে একটা ক্লিয়ারিং সার্ভিস চালু করছে জানুয়ারি 1 তারিখে 2018 সালের। আচ্ছা, ধরুন এটা তার ব্যবসায়।
এখানে সে ক্লিয়ারিং করে দেয় মানুষের বিভিন্ন যে জামা কাপড় আছে যেগুলা ওয়াশ টোয়াশ করে দেয় এরকম। তো ডিউরিং জানুয়ারি মাসে এখানে যে অঙ্কটা আমরা জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স, এই অধ্যায়ের অঙ্ক আমাদের সবগুলো সাধারণত এক মাসে হয়ে থাকে, সবগুলো অঙ্কই এক মাসের হয়ে থাকে, এক মাসের বাইরে হবে না। আচ্ছা, তো এখানে বলা আছে যে ডিউরিং জানুয়ারি মাসে দ্য কোম্পানি কমপ্লিটেড দ্য ফলোইং ট্রানজাকশন, কোম্পানি নিম্নের লেনদেনগুলি সম্পন্ন করেছে। জানুয়ারি 1, মিস্টার রশিদ ইনভেস্টেড টাকা 15 লক্ষ ক্যাশ ইন দ্য বিজনেস। এই যে এটা হচ্ছে বিজনেস, তাই না? এই হচ্ছে মালিক মিস্টার রশিদ, এ কি করছে? ব্যবসায় টাকা নিয়ে আসছে। তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, মালিক যদি ব্যবসায় টাকা নিয়ে আসে তাহলে কি হয়? সেটা ক্যাপিটাল, তাই না? তাহলে ব্যবসার মধ্যে, এখন খেয়াল করুন, ব্যবসার মধ্যে এটা বিজনেস এ হচ্ছে কি ওনার মালিক। তার মালিক টাকা নিয়ে আসছে, তাহলে ব্যবসায় টাকা আসলো না গেল বলুন তো, এটা কোনটা হবে? ট্রানজাকশনে নগদ গ্রহণ হলো না? মানে এই নগদ গ্রহণ কি? নগদ গ্রহণ আসলো। নগদ গ্রহণ। হ্যাঁ, নগদ গ্রহণ হলে কি হবে? ক্যাশ ডেবিট। ডেবিট। তাহলে আমি আপনাদের যেটা বলছিলাম, কারো কথা শুনবো না, কোনো দিকে তাকাবো না, ক্যাশ ডাইরেক্ট আগে ডেবিট তুলবো। এখানে ডেট দিব থাকে 2018 সাল জানুয়ারি 1 তারিখ দিব। 2018 জানুয়ারি 1, সংক্ষেপে JAN1। তাহলে ক্যাশ লিখবো ডেবিট। এই ক্যাশটা কে নিয়ে আসতেছে? মালিক নিয়ে আসতেছে না? এই যে মালিক নিয়ে আসতেছে, ওনার। জি। তার মালিক যদি ব্যবসায় টাকা নিয়ে আসে তার কি হয়? সেটাকে কি বলে? ক্যাপিটাল, তাই না? মালিক যদি ব্যবসায় একটা সুই নিয়ে আসে, একটা সুই পরিমাণ জিনিস নিয়ে আসে, তাহলে সুই হিসাব ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। মালিক যদি চাল বা এক মানে ধরুন করে একটা কোনো কিছু নিয়ে আসে, তাহলে সেটাই ডেবিট আর হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট। ঠিক আছে? মালিক যেটাই নিয়ে আসবে সেটাই ডেবিট আর বিপরীতে ক্যাপিটাল ক্রেডিট। তাহলে মালিক নিয়ে আসলেই ক্যাপিটাল হবে। তাহলে ক্যাশ ডেবিট, আর এখানে লিখবো ক্রেডিটটা, এই যে এখান থেকে শুরু না করে একটু দূরেতে শুরু করবো, এখান থেকে শুরু করবো। ঠিক আছে? ক্রেডিটটা একটু দূরেতে লিখতে হয় আমাদের। তাহলে এখানে লিখবো কি? ক্যাপিটাল ক্রেডিট। কত টাকা নিয়ে আসতেছে মালিক? 15 লক্ষ টাকা নিয়ে আসতেছে। তাহলে এখানে আস্তে করে 15 লক্ষ টাকা লিখবো। 15 লক্ষ। এখন এটার যে জার্নাল আমি এখানে দেখেছিলাম, এটা না, সেটা আরেকটা ওপেন করি। দেখুন, এটার জার্নাল আমি এখানে আপনাদের লিখেছিলাম। এই যে কি লিখেছিলাম? নগদ প্রাপ্তির ক্ষেত্রে ক্যাশ ডেবিট, এই যে নগদ ডেবিট, আর এই যে মূলধন ক্রেডিট। ক্যাপিটাল শব্দ অর্থ মূলধন, তার মূলধন কি? ক্রেডিট, তাই না? এই খাতে এই সূত্রের মধ্যে এটা পড়ে গেছে। তাহলে এখানে যদি আমরা এটা ভাবি নগদ গ্রহণ, তাহলে ক্যাশ ডেবিট আর কি হবে? ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা, এটা কি একটু হলেও বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখানে আমরা ব্যাখ্যা লিখতে হয়। জার্নাল যখনই আমরা এখানে লিখবো, তখনই আমাদের ডেবিট ক্রেডিট যখন লিখবো, এটা কিসের জন্য হইলো সেটা লিখতে হবে। তো কিসের জন্য হলো? মালিক ক্যাপিটাল নিয়ে আসছে, মালিক মূলধন স্বরূপ নিয়ে আসছে ক্যাপিটাল, এই জন্য হলো। তাহলে এখানে লিখতে হবে টু রেকর্ড। জার্নাল লেখার সহজ কৌশল হলো এরকম ভাবে টু রেকর্ড সামনে লিখবেন কি? টু রেকর্ড, মানে লিপিবদ্ধ করা হলো। কি লিপিবদ্ধ করলাম? এখানে লিখবো এই যে মিস্টার রশিদ ইনভেস্টেড এত টাকা ক্যাশ ইন দ্য বিজনেস। তাহলে এক্ষেত্রে আমরা টু রেকর্ড লেখার পর এই মিস্টার রশিদ, মানে যার হিসাবের বই তার নাম লেখা হয় না, এই মিস্টার রশিদের জায়গায় লিখবো উনার, দ্য উনার। কি লিখবো? দ্য উনার ইনভেস্টেড, এই টাকার পরিমাণ বাদ দেবো আমরা, দিয়ে যা আছে তাই তুলে দিব। তার রশিদের টু রেকর্ড লিখছি আমরা, রশিদের জায়গায় কি লিখবো? দ্য উনার ইনভেস্টেড ক্যাশ ইন দ্য বিজনেস। শেষ। এইটুকু কথা এখানে লিখে দেবো। দ্য উনার, এটা হচ্ছে কৌশল। আমরা যদি কোনো কিছু ওইরকম বানিয়ে না লিখতে পারি, তাহলে আমরা জাস্ট অঙ্কে যেটা আছে একটু কৌশল ভাবে আমরা একটু তুলে দিব। দ্য উনার কি লেখা আছে? দ্য উনার ইনভেস্টেড ক্যাশ ইন দ্য বিজনেস। তাহলে এখানে আমরা লিখবো দ্য উনার ইনভেস্টেড ক্যাশ ইন দ্য বিজনেস।
ইন দ্য বিজনেস। আর যে একটু ভালো করে লিখতে পারবে লিখবেন, সমস্যা নেই। এটা যাদের একটু দুর্বলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটা আমি বললাম। ইন দ্য বিজনেস, ইন দ্য বিজনেস লেখার পর এটা আমরা শেষ করে দেবো। শেষ, আমাদের 1 তারিখে জার্নাল শেষ। এখন আমরা দেখবো 2 তারিখে। দেখুন 2 তারিখে বলা আছে, খুবই ঠান্ডা মাথায় দেখুন, একেবারে ইজি, এখানে কোনো ইয়ে নেই। একটা অঙ্ক নিজে হাতে করে দেখুন, খাতা কলম নিয়ে বসুন, আপনার কাছে ইজি লাগবে। আবার 1 তারিখে বলা আছে, মিস্টার রশিদ ওপেন এ কারেন্ট অ্যাকাউন্ট ইন XYZ ব্যাংক অ্যান্ড ডিপোজিটেড টাকা 12 লক্ষ টাকা। তাহলে এই যে মালিক ব্যবসায় নগদ টাকা নিয়ে আসলো, কত, 15 লক্ষ টাকা নিয়ে আসে, তাই না? এই যেটা আমি কেটে দিচ্ছি, এই 15 লক্ষ টাকা তো বিজনেসে নিয়ে আসলো। এখন এই 15 লক্ষ টাকা বিজনেসে নিয়ে আসার পর মালিক কি করছে, এই ব্যবসার নামে এই XYZ যে ব্যাংক আছে, এই ব্যাংকে, এই XYZ ব্যাংকে কি করছে, একটা অ্যাকাউন্ট ওপেন করছে XYZ। তাহলে এখান থেকে টাকা চলে গেল না কমে গেল, বলুন তো? টাকাটা এখান থেকে কি 12 লক্ষ টাকা ব্যাংকে গেল, তাই না? আমাদের জি বিজনেসের স্যার। টাকা ব্যাংকে অ্যাকাউন্ট করলে কি ব্যাংকে অ্যাকাউন্ট এমনি এমনি হবে? ব্যাংকে তো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তাই না? এখানে তো বলাই আছে, মিস্টার জি রশিদ ওপেন কারেন্ট অ্যাকাউন্ট, একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলছে ব্যাংকে। আমরা এখন ব্যাংকার না, আমরা এখন এই বিজনেসের মালিক বা এই বিজনেসের হিসাব রক্ষণ করছি আমরা, সেটা আমার মনে করতে হবে। তাহলে আমাদের এই বিজনেসের টাকা কমে গেল না বেড়ে গেল? এখান থেকে টাকাটার অবস্থান কোথায় গেল? চলে গেল। নগদ টাকা কমে গেল, কোথায় আছে এখন টাকা? ব্যাংকে আছে। ক্যাপিটাল কমে গেছে। হ্যাঁ, টাকাটা কোথায় আছে? ব্যাংকে আছে, তাই না? তার মানে কি, আমরা যদি একটু এই নিয়মটা ফলো করি, তাহলে ট্রানজাকশন হচ্ছে নগদে, নগদে কি প্রদান করছি আমরা, তার মানে কি ক্যাশ ক্রেডিট হবে, তাই না? ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট হবে, ক্যাশটা কোথায় গিয়েছে? ব্যাংকে গিয়েছে, তাই না? এখন ব্যাংকে ব্যাংক। টাকাটা আছে। তাহলে আমরা এখানে জানুয়ারি এরকম ডট ডট চিহ্ন দিয়ে 1 তারিখ লিখে লিখবো ক্যাশ ক্রেডিট, তার কি হবে? ব্যাংক ডেবিট, ব্যাংক ডেবিট। তাহলে লিখবো ব্যাংক, ব্যাংক কি টার্ম দিয়ে কোন ব্যাংকে জমা আছে? XYZ লিখবো, যে ব্যাংকের নাম থাকে ওটা XYZ ব্যাংক, XYZ ব্যাংক ডেবিট। আর হচ্ছে ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা। এটা কি বুঝতে সমস্যা হলো? না। আচ্ছা, একেবারে সহজ আছে, দেখেন। আচ্ছা, এটা এখন আমরা লিখবো কিভাবে? এই যে ব্যাখ্যা লিখতে হয়, তো ব্যাখ্যা লেখা একটা ঝামেলা আমাদের কাছে, মানে অনেকের কাছে এটা ঝামেলা একটু। টু রেকর্ড সামনে লিখবো, লেখার পর কৌশলটা হলো কি, এখান থেকে মিস্টার রশিদ আমরা লিখবো, ওনার্স মিস্টার ওনার্স ডিপোজিট। the owner open a current account in XYZ bank and deposit and cash deposited, এই কথা লিখতে হবে। অথবা শুধু এই পর্যন্ত লিখলেই এনাফ, the owner open a current account in কারেন্ট XYZ অ্যাকাউন্ট। অথবা ওনার বাদ দিয়ে আমরা ডাইরেক্টলি লিখতে পারি ওপেন এ কারেন্ট অ্যাকাউন্ট ইন XYZ ব্যাংক। তাহলে ওপেন এ কারেন্ট অ্যাকাউন্ট, ওপেন এ কারেন্ট অ্যাকাউন্ট, ওপেন এ কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট ইন XYZ ব্যাংক। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন তারপরে দেখুন 3 তারিখে আমি আপনাদের বলেছিলাম যে এই যে ছকটা, এর মধ্যে 99.99% জার্নাল অন্তর্ভুক্ত থাকবে। দেখুন থাকে কিনা। 3 তারিখে বলা আছে, দেখুন পারচেস ক্লিয়ারিং সাপ্লাইস অন অ্যাকাউন্ট। আগে এখানে বলছে পারচেস ক্রয় করেছি, ক্লিয়ারিং সাপ্লাইস, আমরা ক্লিয়ারিং সাপ্লাইস ক্রয় করেছি। হ্যাঁ, ওন অ্যাকাউন্ট শব্দের অর্থ হচ্ছে বাকিতে, ওন অ্যাকাউন্ট ওন ক্রেডিট, এই শব্দ যদি থাকে তাহলে বুঝবো এটা বাকিতে। তাহলে পারচেস করছি ক্লিয়ারিং সাপ্লাইস, যেটা দ্বারা আমরা ধৌত করব বা ধৌত কাজে ব্যবহার হবে, সেই ক্লিয়ারিং সাপ্লাইস আমরা ক্রয় করেছি 80,000 টাকাতে। এখন আমাদের এখানে কিছু কথা আসে যায় যে কোনগুলি পণ্য আর কোনগুলি হচ্ছে অ্যাসেট। আমরা যে উপাদানগুলো বা যেগুলো আমরা ব্যবসায়ে ব্যবহার করব, সেগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাসেট। ব্যবসায় কি করব, আমাদের ব্যবসা পরিচালনার জন্য যেগুলো আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে অ্যাসেট। আর যেগুলো বিক্রি করে আমরা মুনাফা অর্জন করব সেটাকে বলা হচ্ছে পণ্য। বিষয়টা এরকম যে আমরা লবণ সাবান তেলের দোকান দিয়েছি, লবণ সাবান তেল আমরা কি করছি, কিনছি, সেটা আবার কি করবো, এটা ব্যবসায় ব্যবহার করবো না, এটা বিক্রি করব।
তাহলে এটা বিক্রয় করে মুনাফা অর্জন করব, তাই এটা হচ্ছে আমাদের কাছে গুডস। তাহলে পণ্য যদি ক্রয় করে থাকি এটা হচ্ছে কি আমাদের কাছে গুডস। আর যদি ওই ব্যবসায় হিসাব করার জন্য আমরা একটা কম্পিউটার ল্যাপটপ ক্রয় করলাম, আমরা হিসাব নিকাশ করার জন্য একটা ক্যালকুলেটর ক্রয় করলাম, আমাদের একটা ঘড়ি আছে, আমার একটা র্যাক আছে, এগুলা কি হবে, ওই ব্যবসায় কার্যক্রম পরিচালনার জন্য আমাদের ব্যবহার হবে, তাই না? এগুলো হচ্ছে অ্যাসেট। তাহলে র্যাক, ঘড়ি, ক্যালকুলেটর, কম্পিউটার, এগুলো হচ্ছে কি অ্যাসেট, এগুলো হচ্ছে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য। তাহলে মুনাফা অর্জনের জন্য যেটা আমরা ক্রয় করি সেটা হচ্ছে গুডস বা পণ্য। তাহলে পণ্য যদি ক্রয় করি তাহলে পার্সেস লিখতে হয়। আর যদি অ্যাসেট হয় তাহলে সেই অ্যাসেটের নাম লিখতে হবে, নাম। আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখানে খেয়াল করুন, পার্সেস এ ক্লিয়ারিং সাপ্লাইস। তাহলে এই ক্লিয়ারিং সাপ্লাইস কে আমরা ব্যবহার তো করবো, তাই না? আর তাছাড়াও আমি এখানে কিন্তু আপনাদের লিখে দিয়েছি যে সাপ্লাইস, দেখুন এই কোটার মধ্যে থাকবে, এই যে সাপ্লাইস কথা লেখা আছে, এই যে সাপ্লাইস, খেয়াল করুন, আমি একটু হাইলাইটস করি, এই যে সাপ্লাইস, সাপ্লাইস লিখে দিয়েছিলাম। সাপ্লাইসটা কি অ্যাসেট না? অ্যাসেট। জি স্যার। অ্যাসেট ক্রয় করছি, তার মানে এটা দ্বারা আমরা বুঝবো যে একটা অ্যাসেট ক্রয় করছি বাকিতে, তাই না? পার্সেস এ ক্লিয়ারিং সাপ্লাইস, একটা ক্লিয়ারিং সাপ্লাইস ক্রয় করছি, ক্লিয়ারিং সাপ্লাইস ক্রয় করছি বাকিতে ৮০,০০০ টাকা দিয়ে। এটা কি বুঝতে সমস্যা হলো আপনাদের? না। তাহলে একটা ক্লিয়ারিং সাপ্লাইস ক্রয় করেছি, আমরা একটা ওয়াশিং মেশিন হোক বা আরো অন্যান্য কোনো কিছু হোক বা যে কোনো জিনিস হোক, ক্লিয়ারিং সাপ্লাই যেটা ক্রয় করেছি আমরা, সেই ক্লিয়ারিং সাপ্লাইসটা ক্রয় করেছি বাকিতে। তার মানে এটা কি বলুন তো, এটা আমাদের কাছে গুডস নাকি এটা কি আমাদের কাছে অ্যাসেট? গুডস। এটা হচ্ছে না, গুডস না, এটা কি আবার বিক্রি করবো আবার, না আমরা কারবারে ব্যবহার করব? না না, এটা আমাদের অ্যাসেট স্যার। অ্যাসেট। এই যে সাপ্লাইস লেখা আছে, তাহলে আমরা শর্টকাট ভাবে জানার জন্য এটা অ্যাসেট, আর আমরা এটা কারবারে যদি ব্যবহার করব তাই এটাকে আমরা অ্যাসেট বলতে পারি, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যাসেট আমাদের। তাহলে এই কোটা অবশ্যই আমাদের মনে রাখবো, এই সাপ্লাইস মানে এই কোটার মধ্যে থাকবে সাধারণত। দেখুন, আচ্ছা, এই যে এর আগে ইকুইপমেন্ট শব্দ আসবে এরপরে, তার সাপ্লাইসটা হচ্ছে অ্যাসেট। এখন আমি আপনাদের একটা রুলস এখানে দেখিয়েছিলাম, এখানে দেখেছিলাম, এই যে দেখুন, তাহলে এটা কিসে ক্রয় ডেবিট। করছে, নগদে না বাকিতে বলুন তো, নগদে না বাকিতে হচ্ছে ক্রয়? বাকিতে, বাকিতে। তাহলে বাকিতে যদি হয় তাহলে লেনদেন বাকিতে ক্রয় করছি, তাই না? ক্রয় করছি, তা ক্রয় করলে এখানে কি লিখে দিয়েছি আমি, পার্সেস। ডেবিট। পার্সেস ডেবিট। লিখে দিয়েছি না? পার্সেস ডেবিট, কিন্তু না, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। হ্যাঁ, পার্সেস লিখবো না। আমার প্রশ্নটা হচ্ছে এখানেই, আমরা যদি কোনো সম্পদ ক্রয় করে থাকি, পার্সেসের জায়গায় সে সম্পদ হবে, সে অ্যাসেটের নাম হবে, অ্যাসেট নেম। কোন সম্পদ ক্রয় করলে অ্যাসেট নেম, তাহলে কি অ্যাসেট ক্রয় করছে এখানে, ক্লিয়ারিং সাপ্লাইস, তাই না? এই অ্যাসেটের নামটা কি, ক্লিয়ারিং সাপ্লাইস না? ক্লিয়ারিং সাপ্লাই। তাহলে ক্লিয়ারিং সাপ্লাইস অ্যাসেট, এই অ্যাসেটের নামটা লিখতে হবে। আমি এখানে পার্সেস লিখেছি যদি কোনো গুডস ক্রয় করে থাকি, যদি কোনো পণ্য ক্রয় করে থাকি, সেই ক্ষেত্রে এই এই ছোট ছোট কথাগুলো একটু মনে রাখবেন, তাহলে জানা। তাহলে এখানে আমরা সম্পদ ক্রয় করছি, সম্পদ ক্রয় করলে সম্পদের নামই হবে। তাহলে আমরা এখানে সম্পদ ক্রয় করছি, ক্লিয়ারিং সাপ্লাইস ক্রয় করছি, তারিখ হচ্ছে ৩ তারিখ। ৩ তারিখ। তাহলে এখানে আমরা লিখবো ক্লিয়ারিং সাপ্লাইস ডেবিট, ক্লিয়ারিং সাপ্লাইস, ওই পার্চেসের জায়গায় কিন্তু লিখছি ক্লিয়ারিং সাপ্লাইস, ক্লিয়ারিং সাপ্লাইস ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, শুধু পার্চেসের জায়গায় ক্লিয়ারিং সাপ্লাইসটা আসছে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কত টাকার, ৮০,০০০ টাকা, তাই না? তাহলে এখানে লিখবো ৮০,০০০ টাকা, ৮০,০০০ টাকা। এটা মানে একটু বুঝতে সমস্যা হলো, কোনো কোনো সমস্যা নাই, পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। খালি আপাতত এটাই মনে রাখেন, অ্যাসেট ক্রয় করলে অ্যাসেটের নাম হয়, আর যদি কোনো পণ্য ক্রয় বিক্রয় হয়, পণ্যের হ্যাঁ, অ্যাসেট যদি হয় তাহলে আমি অ্যাসেটের নামটা লিখবো, নামটা লিখবো। আর যদি পণ্য হতো তাহলে পার্সেস লিখতাম, তাহলে আমাদের কোনো সমস্যা হতো না। পারচেস লিখবো। আচ্ছা, একটা মিনিট আমি নোটটা লিখে বলি। আচ্ছা, লিখুন। আর পণ্য হলে স্যার, গুডস হলে পার্সেস হবে, পার্সেস। আচ্ছা, তাহলে টু রেকর্ড কি লিখবো, আমাদের জার্নাল মানে ব্যাখ্যা দিতে হবে, নিচে ব্যাখ্যাটা লিখতে হবে। টু রেকর্ড কি লিখবো, টু রেকর্ড দেখুন আমাদের, পারচেস ক্লিয়ারিং সাপ্লাই।
হ্যাঁ, টু রেকর্ড আমরা এখানে লিখবো এই যে পার্সেস ক্লিয়ারেন্স, এই যে একটু শুধু টাকার পরিমাণটা বাদ দিব, টাকার পরিমাণটা বাদ দিব আর পুরোটা তুলে দেব। পার্সেস ক্লিয়ারিং সাপ্লাইস অন অ্যাকাউন্ট, তাহলে এখানে কি লিখবো? টু রেকর্ড পার্সেস ক্লিয়ারিং সাপ্লাইস অন অন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। শেষ। আচ্ছা, তারপরে চলে যান 5 তারিখে। 5 তারিখে বলা আছে পেইড টাকা 50,000 অন এ 1 year ইন্স্যুরেন্স পলিসি ইফেক্টিভ ফ্রম জানুয়ারি 1। পেইড মানে কি বলতো? প্রদান করা, তাই না? প্রদান করা। তাহলে এখানে পেইড টাকা বলা আছে 50,000, মানে 50,000 টাকা প্রদান করছে। তাহলে 50,000 টাকা প্রদান করছে, এটা কি নগদে হয়েছে না বাকিতে হয়েছে? নগদে। নগদে হয়েছে। মানে 1 বছরের বীমা সেলামি, 1 বছরের ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদান করছে, যেটা চালু হবে জানুয়ারি 1 তারিখ থেকে। তাহলে প্রদান করছে, তার মানে কি নগদে হয়েছে। ট্রানজাকশন নগদ প্রদান, প্রদান হলে কি হবে? ক্যাশ ক্রেডিট, তাই না? ক্যাশ ক্রেডিট। আচ্ছা, ক্যাশ ক্রেডিট। এখন চলে আসুন, এখানে কিছু একটু বোঝার বিষয় আছে। ক্যাশ ক্রেডিট হচ্ছে, এটা আমরা কনফার্ম। এখন এই ইন্স্যুরেন্সটা হচ্ছে খরচ, বীমাটা হচ্ছে কি? খরচ, ঠিক আছে? আমি এখানে লিখেছিলাম ইন্স্যুরেন্স, কিন্তু এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স, মনে আছে? এই যে এক্সপেন্সের এখানে এই যে ইন্স্যুরেন্স 3 নাম্বার ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখছিলাম। তো বীমাটা হচ্ছে কি? খরচ। তা আপনাদের এটা পরিচিত হওয়া খুবই একান্তই জরুরি, এটা অবশ্যই আপনারা কিন্তু দেখবেন, এটা কিন্তু অবহেলা না। এই কথা দেখলে কিন্তু আপনার এর মধ্যেই থাকবে, বেশিরভাগ এর মধ্যে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখানে, আমি আপনাদের এই অঙ্ক শুরু করার আগে বলছিলাম যে এই যে জার্নাল লেজার ট্রায়াল ব্যাচের অঙ্ক সাধারণত 1 মান্থের হয়, এই যে 1 মান্থের হয়, তাই না? 1 মাসের হয়। তাহলে এই যে বীমা খরচটা দিল, এটা কি 1 মাসের অধিক দিয়েছে না 1 মাসেরই দিয়েছে? কোনটা? এখানে 1 বছরের কথা, 1 year। মানে 12 মাসের 1 বছরের জন্য। 1 বছর। তাহলে 1 বছরের জন্য, অর্থাৎ 1 মাসের বেশি খরচ যখন প্রদান করবে, তখনই আসবে প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্সের নাম কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স। তখন কি ভাষা আসবে? প্রিপেইড, মানে অগ্রিম প্রদান করছে, ঠিক আছে? তাহলে কোনো খরচ যদি অগ্রিম প্রদান করে, সেটা হয়ে যায় কি? অ্যাসেট। কোনো খরচ যদি অগ্রিম প্রদান করে, তাহলে সেটা কি হয়ে যায়? প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স কি আমাদের কাছে? সম্পদ। তাহলে অ্যাসেট। হ্যাঁ, তাহলে এখানে আমরা যখন জার্নাল দিব, তারিখটা হচ্ছে 5 তারিখ, এটা হচ্ছে 5 তারিখ। ক্যাশ ক্রেডিট হচ্ছে, তাহলে ডেবিটটা কি হবে? প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখলেও হবে, না লিখলেও হবে, শুধু প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্সটা কেন লিখলাম? ওই যে বীমা খরচ দিচ্ছে 1 মাসের অধিক, ওই জন্য। এখানে যদি বলা থাকতো 2 মান্থ, 3 মান্থ, ওই একই আসতো, প্রিপেইড ইন্স্যুরেন্সই আসতো। বুঝতে পেরেছেন? তাহলে 1 বছরের জন্য কত প্রদান 1 করছে? মাসের অধিক হলে। হ্যাঁ, 1 মাসের অধিক হলে হবে কত? 50,000 টাকা প্রদান করছে। তাহলে 50,000 টাকা যদি প্রদান করে, তাহলে এখানে লিখবো 50,000 টাকা। এটা কি? 50,000 টাকা, তাই না? এটা কি সমস্যা হলো? আচ্ছা, ব্যাখ্যাটা লিখি। এটা কি সমস্যা হলো? আচ্ছা, স্যার। সমস্যা যদি হয়ে থাকে, সমস্যা না, আরো আলোচনা হবে। একটু ধৈর্য সহকারে বসুন, একটা প্রথম অঙ্ক তো একটু ইয়ে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ব্যাখ্যা কি লিখবো? সামনে টু রেকর্ড। ইন্স্যুরেন্স হ্যাঁ, টু রেকর্ড লেখার পর পেইড টাকা বাদ দিব, পেইড এ 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, অন্য টাকাটা পেইড এ 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, এই পর্যন্ত লিখবো। ইফেক্টিভ পিরিয়ড দিব না আমরা, শুধু এইটুকু। তাহলে আমি লিখলাম না, হ্যাঁ, এটা লিখলাম না। এটা তো বুঝতে পেরেছেন নাকি ব্যাখ্যা লেখাটা? কৌশল। হ্যাঁ। আচ্ছা, আমি বাদ দিলাম। আচ্ছা, তারপরে আছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে তো। আচ্ছা, তারপরে আছে 12 তারিখ। 12 তারিখে আছে, দেখুন, বিল কাস্টমার কথা যদি বিল তৈরি করে দেয় এরকম কোনো কিছু বুঝায়, তাহলে বুঝবেন সেটা হচ্ছে বাকিতে। সেটা কি? বাকিতে।
যদি বিল এইরকম বিল কথা বলা বলা থাকে, তাহলে বিল তৈরি করে দেওয়ার কথা বলা থাকে, তাহলে বুঝবেন যে এটা বাকিতে হয়েছে। ভাই পড়তে চাই। তাহলে বিল তৈরি করে দেওয়ার কথা যদি বলা থাকে তাহলে বুঝবো বাকিতে। তার 12 তারিখে বলা আছে বাকিতে বিল্ড কাস্টমার, বিল কাস্টমার টাকা 75,000 ফর ক্লিয়ারিং সার্ভিস। একজন কাস্টমারের কাছে আমরা বিল লিখে দিয়েছি, আমরা একটা ভাউচার তৈরি করে দিয়েছি যে আপনি 75,000 টাকা সার্ভিস দিয়েছি আপনাকে, মানে 75,000 টাকা আপনাকে ক্লিয়ারিং সার্ভিস দিয়েছি আমরা। তাহলে এই উদ্দেশ্যে এই কোম্পানির উদ্দেশ্যটা কি বলুন তো? মানুষের ক্লিয়ারিং সার্ভিস দিবে, বিনিময়ে টাকা নিবে, তাই না? সেবা দিবে, সেবা দিবে বিনিময়ে টাকা, এই তো, তাই না? তাহলে এইরকম কাস্টমারের কাছে সেবা দিয়েছে, কিন্তু সেটা কিসে? বাকিতে সেবা দিয়েছে, তাই না? বাকিতে তাহলে তাহলে চলে আসুন আমাদের ওই অঙ্কের ওই সূত্রতে চলে আসুন। সূত্রতে চলে আসলে এখানে লেনদেন হয়েছে বাকিতে। তাহলে বাকিতে বাকিতে আমরা ক্রয়ের দিকে যাবো না, বিক্রয়ের দিকে দেখবো। এটা সার্ভিস। সার্ভিস আমরা এখানে কি লিখেছিলাম দেখুন একটু খেয়াল করে, যে সেলস এর বেলায় সেলস, তারপরে আছে সার্ভিস রেভিনিউ, এই যে সার্ভিস রেভিনিউ লিখছিলাম, মানে আয়, সেলসও আয়, সার্ভিস রেভিনিউ আয়। আমরা ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান হলে সেলস লিখি, আর যদি সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান হয় ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, এরকম ক্লিয়ারিং সার্ভিস, সেক্ষেত্রে আমরা তো সার্ভিস রেভিনিউ কথাটা আসে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের সার্ভিস দিয়েছি আমরা বাকিতে। তাহলে সার্ভিস যদি বাকিতে দিয়ে থাকি তাহলে এখানে কি হবে? আমাদের সেলস লিখবো না, এটা যেহেতু সার্ভিস হয়েছে সেলসের জায়গায় লিখবো সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, সার্ভিস ক্রেডিট সার্ভিস রেভিনিউ। অ্যাকাউন্ট রিসিভেবল তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো, এখানে তাহলে আমরা লিখবো কি, খেয়াল করুন, তারিখ হচ্ছে কত তারিখ? 12 তারিখ। তাহলে 12 তারিখ বাকিতে আমরা সেবা দিয়েছি, বাকিতে যদি সেবা দিয়ে থাকি তাহলে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। রেভিনিউ ক্রেডিট কত টাকার সার্ভিস দিয়েছি? 75,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো 75,000 টাকা, 75,000 টাকা। ব্যাখ্যা লিখবো টু রেকর্ড, টু রেকর্ড, টু রেকর্ড লেখার পর বিল কাস্টমার ফর সার্ভিস ক্লিয়ারিং, বিল কাস্টমার্স টাকা বাদ দেবো, টাকা বাদ দেবো ফর ক্লিয়ারিং সার্ভিস, ঠিক আছে? এটুকু তুলে দেবো। বা সার্ভিস অন অ্যাকাউন্ট, পারফর্ম সার্ভিস বা প্রোভাইডেড সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, এই কথাটা লিখতে পারি। সার্ভিস প্রোভাইডেড, টু রেকর্ড সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, সেবা সম্পাদন করা হচ্ছে বাকিতে। আচ্ছা, এটাও লিখলাম না, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমরা শেষ করলাম। তারপর 12 তারিখ পর আছে 20 তারিখে। 20 তারিখে বলা আছে দেখুন, 20 তারিখে বলা আছে যে কালেক্টেড টাকা 40,000 ফ্রম কাস্টমার বিল জানুয়ারি 12। এই যে জানুয়ারি 12 তারিখে যেটা বিল তৈরি করে দিয়েছিলাম কাস্টমারের নিকট, সেটা টাকা 40,000 টাকা কালেক্ট করলাম। তাহলে বলুন তো এটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে? নগদে হয়েছে। তাহলে আমরা এই নগদের দিকে যাই। 9 টাকা পাইলাম না দিলাম, নগদে হয়েছে। 9 টাকা পাইলাম না দিলাম, কালেক্ট করার কথা বলা আছে। কালেক্ট, কালেক্ট মানে কি? গ্রহণ করলাম। তাহলে 9 টাকা পাইলাম, তাই না? তাহলে 9 টাকা গ্রহণ, গ্রহণ করলে কি হবে? ক্যাশ ক্যাশ ডেবিট। আর ক্যাশ ডেবিট হচ্ছে, তোমরা জানো কনফার্ম, ক্যাশ ডেবিট হচ্ছে, ক্যাশ ডেবিট হচ্ছে, এটা তারিখ হচ্ছে কত? এটা 20 তারিখ। তাহলে 20 তারিখ এখানে দিব, 20 তারিখ। 20 তারিখ এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, যে লোকের কাছ থেকে আমরা টাকা পাবো তাকে বলে অ্যাকাউন্ট রিসিভেবল, এর কাছ থেকে আমরা 40,000 টাকা পাচ্ছি। তা পাইলে তো আমরা ক্যাশ ডেবিট লিখবই, পাইলে এখানে কি লিখবো? ক্যাশ ডেবিট। তাহলে ক্যাশ হচ্ছে ডেবিট, আর কার কাছ থেকে পাইলাম টাকাটা? এই যে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে পাইলাম। তাহলে কাস্টমারের নামটা হচ্ছে ইংরেজিতে অ্যাকাউন্ট রিসিভেবল বলে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ক্রেডিট, যার কাছ থেকে টাকাটা আসবে সেটা হচ্ছে ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ক্রেডিট। কত টাকা? 40,000 টাকা। এটা কি বুঝতে পারছেন? ইজি আছে, সবগুলো পাইলাম, দিলাম, নগদে সার্ভিস দিলাম, বাকিতে সার্ভিস দিলাম, বাকিতে সাপ্লাইজ ক্রয় করলাম, এই জিনিসগুলোর মধ্যেই খালি চলবে আমাদের এখানে ট্রানজেকশন, অন্য কিছু নাই এখানে। এটা ব্যাখ্যা কি হবে? টু রেকর্ড সামনে লিখবো, টু রেকর্ড। আমরা এখানে ব্যাখ্যা কি আছে?
কালেক্টেড টাকা বাদ দিব, কথা ছিল আমাদের টাকা দিব না। কালেক্টেড ফ্রম কাস্টমার বিল অন জানুয়ারি 12, শেষ। কালেক্টেড ফ্রম কাস্টমার বিল অন জানুয়ারি 12, এইটাই তুলে দিব আমরা। আচ্ছা, এটা তো কোনো সমস্যা নাই নাকি? ব্যাখ্যা লিখতে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন তো, নাকি খুবই সমস্যা হচ্ছে? আচ্ছা, প্রথম অঙ্ক খুবই সমস্যা হলে আচ্ছা বুঝতেছি স্যার। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। খুবই সমস্যা বুঝার কথা, একেবারে আপনারা বুঝবেন না ওরকম ভাবে আমিও বলছি না, কারণ বুঝার কথা। এটা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনলে ইনশাল্লাহ খুব ভালো বুঝবেন। আচ্ছা, 20 তারিখ শেষ আমাদের। তারপরে আছে 25 তারিখ। প্রথম অঙ্ক, যত বড় অঙ্ক এটা। 25 তারিখ বলা আছে, ক্লিয়ারিং সার্ভিস প্রোভাইডেড অ্যান্ড রিসিভ ক্যাশ টাকা 1 লক্ষ। ক্লিয়ারিং সার্ভিস, সে ক্লিয়ারিং সার্ভিস দিয়েছে, সেবা দিয়েছে, সম্পাদন করেছে। প্রোভাইডেড মানে সম্পাদন করা, ক্লিয়ারিং সার্ভিস দিয়েছে, অ্যান্ড রিসিভ, রিসিভ বলতে টাকা গ্রহণও করেছে, কত 1 লক্ষ টাকা, অর্থাৎ সেবা দিয়ে টাকাটা পেয়েছে, তাই না? তাহলে এটা আমাদের কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? নগদের মধ্যে পড়বে, নগদের গ্রহণের মধ্যে পড়বে, তাই না? ক্যাশ রিসিপ্ট। ক্যাশ রিসিভ করে, তাহলে ক্যাশ হবে কি? ডেবিট। ক্যাশ ডেবিট ক্যাশ হচ্ছে, ডেবিট। ক্যাশ ডেবিট হচ্ছে এটা কি দিয়ে, কি বাবদ ক্যাশ ডেবিট হচ্ছে? সেবা দিয়ে, সার্ভিস দিয়ে, তাই না? জি। এই এই এটাতে সেবা দিয়েছিল বাকিতে, তাই আমরা অ্যাকাউন্ট রিসিভার লিখেছিলাম। ঠিক এইরকম সার্ভিসটাই হয়েছে কি? নগদে হয়েছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভার জায়গায় ক্যাশ হবে। তার মানে ক্যাশের সেবাটা দিয়েছে কি? নগদে। তাহলে 25 তারিখ দিব। তাহলে 25 তারিখ দিলে এখানে লিখবো ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ক্রেডিট। তাহলে ক্যাশ হচ্ছে কত টাকা? 1 লক্ষ টাকা পেয়েছি, এটাও 1 লক্ষ টাকা পেয়েছি। একবারে ইজি ভাবে বলছি, এখানে কোনো না বোঝার কিছু নেই। সার্ভিস রেভিনিউ কেন হলো? আমরা সার্ভিস দিয়েই তো টাকাটা পাচ্ছি, সেবাটা দিই, ক্লিয়ারিং সার্ভিস দিয়েই তো টাকাটা পাচ্ছি, ওই জন্য সার্ভিস রেভিনিউ রেখেছি। আচ্ছা, তারপরে আর কয়টা আছে? এখানে আছে আরো 25 শেষ, আর 2টা আছে। আচ্ছা, জার্নালে ঘরটা একটু বোঝে করতে হবে। এটা হচ্ছে ডেটের, পরের পেজে যখন যাব এরকম আর ডেট ফেট কোনো কিছু লেখার দরকার নাই, এরকম ভাবে ডাইরেক্ট ইয়ে করবেন, দুটাই এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, দেখুন তারপরে 28 তারিখে বলা আছে, 28 তারিখে বলা আছে কি? পেইড স্যালারি টাকা 1,50,000 টাকা অ্যান্ড ইউটিলিটি বিল এত। স্যালারি প্রদান করেছি, পেইড বলা আছে, পেইড মানে কি? টাকা প্রদান করেছি, তাই না? স্যালারি 1,50,000 টাকা, মানে বেতন 1,50,000 টাকা প্রদান করেছি। অ্যান্ড ইউটিলিটিস, ইউটিলিটিস মানে উপযোগ খরচ। উপযোগ খরচ কাকে বলে? আমাদের যে ছোট ছোট খরচ আছে প্রত্যেক দিনের, যেমন গ্যাস বিল, পানি বিল, ইলেকট্রিসিটি বিল, এরকম বিভিন্ন রকম বিল, সকল কিছু একত্রে আমরা ইউটিলিটি বিল বলি। ময়লা বিল, পানি বিল, গ্যাস বিল, এই যে হাবিজাবি ছোট ছোট যে বিলগুলো আছে, এই বিলগুলোতে এর নাম একত্রিত ভাবে বলে ইউটিলিটি বিল। ঠিক আছে? তাহলে সেই স্যালারিও প্রদান করেছে 1,50,000 টাকা, আবার ইউটিলিটি বিলও দিচ্ছে এত টাকা। তার মানে এটা কি পেইড করছে না? পেইড করছি। তাহলে পেইড করলে কি হবে? আমাদের এই যে লেনদেন নগদে হবে, প্রদানে, তাই না? তাহলে ক্যাশ ক্রেডিট হবে। তাহলে ক্যাশ ক্রেডিট হবে কনফার্ম। আর ডেবিট কি হবে? কি কি বাবদ দিচ্ছে টাকা? স্যালারি এক্সপেন্স বাবদ দিচ্ছে, আর ইউটিলিটি এক্সপেন্স বাবদ দিচ্ছে। এটা এক্সপেন্স, স্যালারি ইউটিলিটি, এটা হচ্ছে কি? এক্সপেন্স। তাহলে এখানে আমরা তারিখ দিব হচ্ছে 28 তারিখ, 28 তারিখ দিব, 28 তারিখ এখানে লিখবো হচ্ছে 28 তারিখে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিজ বহু বছর লেখা আছে না? হ্যাঁ, না শুধু স্যালারিজ এক্সপেন্স হচ্ছে ডেবিট, ইউটিলিটিস এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স ইউটিলিটিস এক্সপেন্স হচ্ছে ক্রেডিট, সরি ডেবিট, আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। স্যালারি এক্সপেন্স দিলাম কত দেখুন, দুটো একটা ভেঙে ভেঙে লেখা যায়, একত্রিত ভাবে লিখবো, যেহেতু এক ট্রানজাকশনে আছে একত্রিত ভাবে লিখবো। 1,50,000 আর 1 লাখ, তাহলে এটা স্যালারি দিয়েছে কত? 1 লাখ, এটা দিয়েছে কত? 1,50,000। তাহলে এই দুটা মিলে ক্যাশ চলে গেছে কত? 2,50,000, তাই না? এই, তার মানে ব্যাখ্যা কি লিখবো? টু রেকর্ড পেইড স্যালারি টাকা বাদ, অ্যান্ড ইউটিলিটি বিল,
শেষ, টাকা বাদ। পেড স্যালারি অ্যান্ড ইউটিলিটিস বিল বা শুধু ইউটিলিটি বা ইউটিলিটি এক্সপেন্স এরকম ভাবে আপনি লিখতে পারেন। তবে আমরা এই টাকাটা বাদ দেবো, পেড স্যালারি ইউটিলিটি এই কথাটা তুলে দেবো আমরা। আচ্ছা, তারপর সর্বশেষে আছে আমাদের উইথড্রু বাই ওনার। উইথড্রু মানে হচ্ছে উত্তোলন। উইথড্রু ড্রয়িংস, ড্রয়িংস আমরা এর আগে তো নাম শুনছি ড্রয়িংস, তাই না? উত্তোলন। তাহলে সেই ড্রয়িংস এর আরেকটি ইংরেজি হচ্ছে উইথড্রু। উইথড্রু শব্দ হচ্ছে উত্তোলন, ড্রয়িং শব্দ হচ্ছে উত্তোলন, উইথড্রু শব্দ হচ্ছে উত্তোলন। এগুলো সবগুলো উত্তোলন হিসেবে থাকবে। তো উত্তোলন বাই ওনার মানে মালিক কর্তৃক উত্তোলন কত? ৭৫,০০০ টাকা। অর্থাৎ মালিক ব্যবসায় যে ইনভেস্ট করেছে সেখান থেকে কি করেছে? টাকা উত্তোলন করে নিয়েছে। আর নগদ টাকা চলে গেল না নগদ টাকা আসলো বলুন তো? চলে গেল। চলে গেল প্রধান এখানে। তাহলে ক্যাশ কি হবে? ক্যাশ ক্রেডিট। তাহলে Credit. মালিক, হ্যাঁ, তাহলে এটা তারিখটা হচ্ছে 30। এখানে তারিখ হচ্ছে 30, ক্যাশ চলে গেছে, ক্যাশ হচ্ছে ক্রেডিট। আর মালিক যদি কোনো কিছু নিয়ে আসে সেটাকে বলে ক্যাপিটাল। মালিক যদি কোনো কিছু নিয়ে যায় তাহলে সেটা হচ্ছে ড্রয়িংস, সেটাকে বলে ড্রয়িংস। তাহলে এখানে লিখবো ড্রয়িংস, Drawing debit. ড্রয়িংস ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশ আমাদের ক্রেডিট হবে কত? ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ টাকা। ব্যাখ্যা লিখবো টু রেকর্ড উইথড্র বাই ওনার, শেষ। ক্যাশ উইথড্র বাই ওনার এটা লিখবো। আচ্ছা, এখন একটু সাহস করে বলেন তো, একটু হলে কি বুঝতে পেরেছেন এই জার্নালটা? জি স্যার, আচ্ছা, স্যার বুঝতে পেরেছি। খুব ভালো, বোঝার কথা। ইনশাল্লাহ আপনারা আরো ভালো বুঝবেন। এখন আপনারা আমাকে আরেকটু হেল্প করেন। এই যে জার্নালটা আমরা করলাম, এটা কিন্তু হচ্ছে এর হচ্ছে এ নাম্বার। এটা আমি অনেক কথা বলে বলে বললাম তো, যার কারণে আপনার কাছে মনে হতে হবে এটা করতে এত সময়, তাহলে অঙ্কগুলো কতক্ষণে করবেন না। এটা যখন আপনি যখন এক্সপার্ট হবেন, যখন 2-3টা অঙ্ক করবেন, আপনি বিশ্বাস করুন 3টা অঙ্ক এভাবে করি আমরা, বা আপনি হাতে কলমে করুন, অনেক এক্সপার্ট হয়ে যাবেন। অনেক ভালো ভালো করতে পারবেন আপনি। এত সময় লাগবে না। এটা করতে সর্বোচ্চ হচ্ছে আপনার 6-7 মিনিট সময় লাগবে। আচ্ছা, এখন দেখুন আমরা এই যে অ্যাসেট লাইবিলিটি যেটা পড়ছি না, এখানে যে অ্যাসেট লাইবিলিটি AED, মনে আছে? এটা আমরা সেদিন যে আলোচনা করলাম। এখন আপনারা বলবেন একটু, আমি এখানে ভুল হতে পারে, সমস্যা নাই, ভুল হোক। এ, এখানে এ প্লাস ই প্লাস ডি সমান সমান এল প্লাস আর L প্লাস plus ওই এটা ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। এখন ক্যাশ কি আমাদের কাছে বলুন তো? ক্যাশ, ক্যাশ ডেবিট। ক্যাশ ডেবিট, হ্যাঁ না, ক্যাশ ডেবিট এটা আমাদের কোনটার মধ্যে পড়বে? অ্যাসেট, লাইবিলিটি না এক্সপেন্স না কি? ক্যাশ হচ্ছে অ্যাসেট, তাই না? হুম, ক্যাশ যদি অ্যাসেট হয় তাহলে অ্যাসেট ডেবিট হয়েছে, তাহলে এটা কি প্লাস হবে না মাইনাস হবে? অ্যাসেট, এই যে এর মধ্যে পড়বে, তাহলে এ ডেবিট দিয়ে যদি হয় তাহলে প্লাস হবে না মাইনাস হবে? ক্যাশটা অ্যাসেটের মধ্যে, তাহলে এটা ডেবিটই হয়েছে, এটা ডেবিটই হয়েছে। যদি ক্রেডিট হতো মাইনাস হতো, তাহলে এটা ডেবিট হয়েছে, তাহলে এটা কি বৃদ্ধি পাবে না? অ্যাসেট প্লাস, বৃদ্ধি পাবে। তাই না? আর ক্যাপিটাল কি? ক্যাপিটাল হচ্ছে ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি কোনটা? এই ওই কি হয়েছে? ওই ক্রেডিট থেকে বৃদ্ধি, তার মানে মাইনাস। ক্যাপিটাল ক্রেডিট না, ক্যাপিটাল ক্রেডিট হয়েছে, তাহলে এটা কি ওই বৃদ্ধি পাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরে আবার দেখুন ব্যাংক, ব্যাংকের কোন ধরনের হিসাব? অ্যাসেট, ক্যাশ ব্যাংক আমি লিখে দিয়েছিলাম, একটু কই গেল, এখানে লিখে দিলাম না, ক্যাশ ব্যাংক কই, এই যে এখানে লিখে দিলাম, এই যে ক্যাশ অ্যাসেটে ক্যাশ ব্যাংক এগুলো লিখে দিয়েছিলাম, এগুলো হচ্ছে অ্যাসেট। তাহলে এই ব্যাংকটা হচ্ছে কি? ব্যাংকটা হচ্ছে আমাদের কাছে অ্যাসেট। অ্যাসেট যদি ডেবিট হয় কি হয়? এ প্লাস, মানে অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, তাই না? আবার ক্যাশটা অ্যাসেট, অ্যাসেটটা যদি ক্রেডিট হয় তাহলে কি হবে? এ মাইনাস, তাই না? অ্যাসেট কমে গেল। তাহলে এই লেনদেন দ্বারা অ্যাসেট বেড়ে গেল, এই লেনদেন দ্বারা অ্যাসেট কমে গেল। বুঝতে পেরেছেন? অ্যাসেট ক্রেডিট মানে কি? অ্যাসেট কমে গেল। বুঝতে পারেন এটা? সমস্যা হচ্ছে খুব। এই যে অ্যাসেট, এই অ্যাসেট সমান সমান যদি ওই দিকে নিয়ে যায়, মানে ক্রেডিট দিকে যদি লিখি তাহলে কি মাইনাস এ হবে না? তার মানে অ্যাসেটকে যদি জি স্যার, ক্রেডিট করি তাহলে কি হবে? অ্যাসেট কমে যাচ্ছে। কমে যাবে। সেই স্যার। এই যে অ্যাসেট এখানে কমে গেছে, আর অ্যাসেট ডেবিটে লিখছি, তার মানে কি অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, মানে ব্যাংক অ্যাসেট বৃদ্ধি পেয়েছে এরকম। ক্লিয়ারিং সাপ্লাইজ, ক্লিয়ারিং সাপ্লাইজ কি? অ্যাসেট, অ্যাসেট ডেবিট হয়েছে মানে কি? অ্যাসেট প্লাস। Asset অ্যাকাউন্টস বৃদ্ধি পেয়েবল, পেয়েছে। হ্যাঁ অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটি, আমাদের কাছে টাকা পাবে, অ্যাকাউন্টস পেয়েবল। লায়াবিলিটি ক্রেডিট মানে কি? লায়াবিলিটি প্লাস।
হ্যাঁ, লাইবিলিটি বৃদ্ধি পেয়েছে। তারপরে প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে আমাদের কাছে, প্রিপেইডটা হচ্ছে অ্যাসেট, অ্যাসেটটা ডেবিট হয়েছে মানে কি অ্যাসেট প্লাস, আর এদিকে ক্যাশটা হচ্ছে জি, অ্যাসেট, ক্যাশটা হচ্ছে অ্যাসেট, অ্যাসেট ক্রেডিট হয়েছে তার মানে কি এ মাইনাস, অ্যাসেট কমে গেছে। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে অ্যাসেট, অ্যাসেটটা ডেবিট হয়েছে, ডেবিট হলে এ প্লাস, সার্ভিস রেভিনিউ আই, রেভিনিউ আর, আরটা ক্রেডিট হয়েছে তার মানে এটা বৃদ্ধি পাইছে। সার্ভিস রেভিনিউ ওই যে রেভিনিউ যদি ক্রেডিট হয় যে আর, আরটা ক্রেডিট দিকে আর প্লাস ফিগার, তারপরে ক্রেডিট হয়েছে তার মানে কি এটা বেড়ে গিয়েছে, তাই না? সার্ভিস রেভিনিউ ক্রেডিট মানে কি আর প্লাস মানে সার্ভিস রেভিনিউ বৃদ্ধি পেয়েছে, মানে সরি আয় বৃদ্ধি পেয়েছে। তারপরে আবার ক্যাশটা হচ্ছে কি অ্যাসেট, অ্যাসেটটা হচ্ছে ডেবিট তার মানে কি এ প্লাস, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে অ্যাসেট, অ্যাসেট ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট মানে এ মাইনাস, মানে এটা দ্বারা অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, একটা অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, একটা অ্যাসেট কমে গিয়েছে। আচ্ছা, তারপরে আছে ক্যাশ, এই ক্যাশ হচ্ছে কি অ্যাসেট, এটা দ্বারা ডেবিট মানে কি বৃদ্ধি পেয়েছে, আর সার্ভিস রেভিনিউ হচ্ছে আয়, আয় মানে রেভিনিউ আর, আর ক্রেডিট হয়েছে তার মানে কি এটা বৃদ্ধি পেয়েছে। তারপরে স্যালারি এক্সপেন্স, এক্সপেন্স মানে ই, অর্থাৎ এ প্লাস ই প্লাস ডি সমান সমান এল প্লাস আর প্লাস উই, তাহলে এই ই হচ্ছে এর মধ্যে পড়ে, স্যালারি এক্সপেন্স এর মধ্যে পড়ে, ই ডেবিট মানে কি বৃদ্ধি পেয়েছে, তাই না? এক্সপেন্স কি বৃদ্ধি পেয়েছে, আবার ইউটিলিটি ই, এক্সপেন্স ডেবিট মানে কি বৃদ্ধি পেয়েছে, আর অ্যাসেট এটা হচ্ছে এ, এ কমে গিয়েছে, এ ক্রেডিট মানে কি কমে গিয়েছে, এ যদি ওই পাশে কি হবে কমে গিয়েছে, তাই না? ড্রয়িংস কার মধ্যে যাবে, ড্রয়িংস হচ্ছে উনার ইকুইটির মধ্যে, এর মধ্যে, তাহলে ড্রয়িংসটা ডেবিট মানে কি উনার ইকুইটি কমে যাবে, উনার সিকিউরিটি মাইনাস, আর অ্যাসেট হচ্ছে সম্পদ, তাহলে এটা হচ্ছে এ মাইনাস। হ্যাঁ, এই ক্যাশ হচ্ছে অ্যাসেট, এটা হচ্ছে এ মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এটা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন এটা। আর অঙ্ক যেগুলো করা আছে, অঙ্ক এগুলো হচ্ছে আমি করাবো, আপনাদের দেখাবো, এগুলো এই জন্য শুধু অঙ্ক এখানে রেখেছে, আর এখান থেকে আমাদের আপনাদের এখানে সলিউশন করে করা আছে যেগুলা, এখানে যেগুলো সলিউশন করা আছে দেখুন, এখানে জানার লেখা আছে। হ্যাঁ, এই জানার গুলো একটু দেখবেন, আপনার যেটা পারবেন না বা যেটা বুঝতে সমস্যা হবে। এইগুলির সলিউশন কোথাও আছে রাজ্জাক ভাই? হ্যাঁ, এই যে নিচে আছে, ওই ওটার নিচে আছে, এই সলিউশন গুলো একটা একটা করে, খুব একবারে চাপ নিয়ে দেখার দরকার নেই, একটা একটা করে দেখবেন, এই সময়ের মধ্যে কভার হয়ে যাবে। এখানে শুধু জার্নালটা দেখবেন, আজকে শুধু জার্নাল দেখবেন, এই পার্ট দেখবেন, এই যে জার্নালটা শুধু দেখবেন এই অঙ্কের। যদি বুঝতে সমস্যা হয় আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে, এখানে লেজার টেজার আছে, আমরা পরে আলোচনা করব। প্রথম দুইটা হ্যাঁ, একটা ওই যে আমাদের মনে হয় সময় তো কম, আমরা দেখি বাসায়, হ্যাঁ, তখন নেক্সট ক্লাসে এগুলি বুঝবো না আমরা ডিসকাস করি। আর যদি যেগুলি আপনার কোশ্চেন দেয় এগুলির সলিউশন থাকে আমাদের দিয়ে দিলে ভালো হয়। না সলিউশন, হ্যাঁ, তাহলে ওগুলিও আমরা যে এই রশিদ যে 1 নাম্বার 2 নাম্বার এগুলো মানে প্রিভিয়াস এ আসছিল, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, আমি সলিউশন এগুলা তো করে দিয়ে আছে একবার, মানে হুবহু যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো আমাদের সলিউশন করা নাই, ওটা ওই আগের যে অঙ্ক একই অঙ্ক রকম যেগুলো আছে সেগুলো করা নাই, যেগুলো একটু আলাদা সেগুলো করা আছে, আমার সবগুলো সলিউশন করা আছে। আমি তারপরেও আমি যেগুলো আপডেট কোশ্চেন সেগুলো সলিউশন করে আমি আবার আপনাদের দিয়ে দিব, আপনাদের পাঠিয়ে দেব। তাহলে আমরা 2টা ক্লাস করার পরে মাঝে মাঝে আপনি আমাদের দিয়েন, মানে এই টাস্ক দিয়েন যে আমরা পারি কিনা, তাহলে মানে একটু ভালো হবে। জি জি জি, অবশ্যই অবশ্যই, আপনার এই অঙ্কটা একটু দেখবেন, আর এটা একটু স্ক্রিনশট মারে রাখলে রাখতে পারেন, আমি এটা কোনটা এটা যে আজকে করালেন? আজকে আজকে যেটা পড়ালাম এটা জার্নালটা স্ক্রিনশট মারে নিতে পারেন। জি ঠিক আছে, তাহলে কালকে দেখাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। জি, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।